অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। দীর্ঘদিন শ্রেণীকক্ষে তোমাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। তোমরা জানো যে সারা বিশ্বে করোনা নামক যে মহামারী দেখা দিয়েছে, তার কারণে শ্রেণীকক্ষে তোমরাও আসতে পারছো না, আমরাও যেতে পারছি না। তো তোমাদের মঙ্গলের কথা চিন্তা করে তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের সাথে আমাদের একটা অনলাইন ক্লাসের মধ্য দিয়ে যেন তোমাদের সাথে আমাদের একটা যোগাযোগ রক্ষা হয়, সেই জন্য তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই প্রেক্ষাপটে আমি আজকে দশম শ্রেণীর একটি বাংলা কবিতা নিয়ে আলোচনা করব। আমার আজকের পাঠের বিষয় হবে তোমাদের অতি পরিচিত একটি কবিতা, কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের লেখা। আমরা আজকে কপোতাক্ষ নদ কবিতাটি নিয়ে আলোচনা করব। কপোতাক্ষ নদ লিখেছে হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রিয় শিক্ষার্থীরা, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নিদর্শন। বাংলা সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নাই যে জায়গায় মাইকেল মধুসূদন দত্তের পদচারণা নাই, বলতে গেলে এমনই। এবং এমন কিছু বিষয় সে বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটিয়েছে যা আসলে অন্য কোনো কবি বা সাহিত্যিকের মাধ্যমে যেটি আসেনি। তো যাই হোক, এখন আমরা শুরুতেই যে আজকে এই মাইকেল মধুসূদন দত্তের কবি পরিচিতি নিয়ে একটু আলোচনা করব, যে ব্যক্তি জীবনে সে কি ছিল, তার বিষয়বস্তু নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, মাইকেল মধুসূদন দত্ত, আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের কবি পরিচিতি দেখি, যে মাইকেল মধুসূদন দত্ত, তিনি যশোরের সাগরদাড়ি গ্রামে। তিনি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্ম 1824 সাল। কবি 1824 সালে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা দেখতে পাই তার ব্যক্তিগত জীবনে সে 1842 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ 1842 সালে। ছোট সময় থেকেই তার মূলত পাশ্চাত্য শিক্ষার প্রতি বিশেষ একটা ঝোঁক ছিল। তার স্বপ্ন ছিল সে ইংরেজি সাহিত্যে একজন বড় সাহিত্যিক হিসেবে পরিগণিত হবে। সেই লোভের বশে মূলত সে বঙ্গভূমি ছেড়ে সে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থান করে এবং সেখানে গিয়ে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তারপরে তিনি, আমরা যদি দেখেছি, মৃত্যুবরণ করে তার মৃত্যু 1873 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1873 খ্রিস্টাব্দে কবি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যে তিনি যে একটা নতুন বিষয়ের আবির্ভাব ঘটান, সে মহাকাব্য সম্পর্কে তোমাদের আমি ক্লাসে বলেছি এর পূর্বেও। তো এই বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য যাকে বলে, বাংলা সাহিত্যে প্রথম যিনি মহাকাব্য নিয়ে এসেছেন সেটা হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্ত, এবং তার মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ। তার মেঘনাদ বধ কাব্য হচ্ছে একটা মহাকাব্য। তারপরে তার উল্লেখযোগ্য প্রহসন সম্পর্কে আমিও তোমাদের ক্লাসে বলেছি। তার বিখ্যাত দুটি প্রহসন, এটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, একটা হচ্ছে কি একেই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের
হারে রূপ, এই দুইটা হচ্ছে তার বিখ্যাত দুইটি প্রহসন, একটা প্রহসন একটা প্রহসন, এই দুইটা হচ্ছে তার বিখ্যাত প্রহসন। আমরা তার নাটক যদি দেখি, তার বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক মূলত তার হাত দিয়েই বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটে, তাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার আমরা বলতে পারি। তো তার প্রথম নাটক হচ্ছে কৃষ্ণ, তার বেশ কয়েকটি নাটকের মধ্যে হচ্ছে একটা হচ্ছে কৃষ্ণ কুমারী, কৃষ্ণ কুমারী, তারপরে হচ্ছে শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, তারপরে পদ্মাবতী, এগুলো হচ্ছে তার নাটক, এগুলো হচ্ছে তার বিখ্যাত নাটক। তারপরে হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে তার কাব্যগ্রন্থ, আমরা যদি একটু দেখি কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ হচ্ছে বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য। এখন দেখো, তোমরা দেখতে পারবে যে তিলোত্তমা সম্ভব কাব্য, তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্য গ্রন্থ। তাছাড়া সনেট, বাংলা সনেট যেটা চতুর্দশপদী কবিতা, সনেট, সনেট বা চতুর্দশপদী কবিতা, সরি যে চতুর্দশ পদী কবিতা, চতুর্দশপদী কবিতা, যার ইংরেজি হচ্ছে সনেট। এই বিষয়টা মূলত মাইকেল মধুসূদন দত্তই লেখেন। তো এবার আমরা দেখতে পাই তাহলে কি কি পেলাম আমরা, যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একজন কবি, তার জন্ম হচ্ছে 1824, তার মৃত্যু হচ্ছে 1873, তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করে 1842 সালে। তার একটা বিখ্যাত মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদবধ কাব্য, প্রহসন হচ্ছে একে কি বলে সভ্যতা, বড় শালিকের ঘাড়েরও। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে হচ্ছে কৃষ্ণ কুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, এগুলো হচ্ছে তার বিখ্যাত নাটক। চতুর্দশপদী কবিতা বা সনেট, এটা মূলত মাইকেল মধুসূদন দত্তেরই লেখা। তো আজকে আমরা এই কপোতাক্ষ নদ দিয়ে একটু আলোচনা করি। তাহলে যে কপোতাক্ষ নদ, এই কবিতায় দেখো আমরা দেখতে পাই যে এটা একটা সনেট কবিতা, আমি পূর্বেই বলেছি। এই কবিতায় শুরুতে দেখো কবি বলেছে, সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার সকলে, শুনে মায়া মন্ত্র ধ্বনিত বকল বলে, জোড়ায় কান আমি ভ্রান্তির স্মরণে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা পিটে কার চলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আমরা দ্বিতীয় পর্যায়ে গিয়ে দেখি যে আর কি হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। আমি বলেছিলাম যে একটি সনেট কবিতা। আমরা এই কবিতাটা যদি দেখি, এই কবিতার মধ্যে দুইটি পার্ট আছে। প্রথমে এখানে 8টি লাইন, শেষে 6টি লাইন, এবং মোট লাইন সংখ্যা, চরণ সংখ্যা হচ্ছে তোমার 14টি। তো এই পর্যায়ে আমি সনেটের বৈশিষ্ট্য নিয়ে তোমাদের একটু ধারণা দিব। একটা সনেট কবিতা হতে গেলে তার যে বৈশিষ্ট্যগুলো থাকতে হয়, সকলে মনোযোগ সহকারে খেয়াল করবে। একটা সনেট কবিতা হতে গেলে তার 14টি চরণ থাকতে হবে। প্রথম কথা, তার 14টি চরণ থাকতে হবে। প্রথমে 8টি চরণ, শেষে 6টি চরণ। প্রথম 8টি চরণকে বলা হয়, যে প্রথম 8টি চরণ, এই 8টি চরণকে বলা হয় অষ্টক, শেষ 6 চরণকে বলা হয় ষষ্ঠক। প্রথম 8 চরণের বিষয়বস্তু হচ্ছে ভাবের প্রবর্তনা বা শুরু, আর শেষ 6 চরণের বিষয়বস্তু হচ্ছে ভাবের পরিণতি বা শেষ। আমরা দেখতে পাই যে প্রতিটা লাইনে 14টি করে অক্ষর আছে। তো এই বৈশিষ্ট্যগুলো যদি কবিতার মধ্যে থাকে, তাহলে আমরা তাকে সনেট কবিতা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা,
যে এই সনেট কবিতা আর যে বিষয়বস্তু, এই কবিতা পড়তে গিয়ে আমরা কিছু কঠিন শব্দের সাথে এ পর্যায়ে আমরা সহজভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখো, আমার কাছে মনে হয় বিষয়টা তোমরা ভালোভাবে খেয়াল করতে পেরেছো যে মাইকেল মধুসূদন যে মৌলিক যে বিষয়গুলো, মূল যে বিষয়গুলো এখানে আসছে, তোমরা একটা বিষয় মনে রাখবে, আমি যে বিষয়গুলো এখানে লেখার চেষ্টা করেছি, তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন এর মধ্যেই থাকে। তোমরা এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করবে এবং যার যার পাঠ্য বইয়ে এই বিষয়গুলো একটু মার্ক করে রাখবে, যাতে করে এই বিষয়গুলো পরীক্ষার পূর্বে একটু রিভিশন দিলে তোমরা একটু মনে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি কিছু কঠিন শব্দের সাথে তোমাদের আমরা পরিচিত হব এবং সেই কঠিন শব্দগুলো কিন্তু সহজভাবে তোমাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো যে আমরা দেখতে পাই এখানে কিছু কঠিন শব্দের অবতারণা করা হয়েছে। কঠিন শব্দগুলো হচ্ছে, একটু খেয়াল করলে পারবে, দেখতে পারবে তোমরা যে সতত, সতত একটা শব্দ, সতত, সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা, 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 সর্বদা মানে কি সব সময়। তাহলে সতত শব্দের অর্থ কি? সর্বদা মানে সব সময়, সব সময় শব্দটা তোমরা সহজে বুঝতে পারো। তারপর বিরলে, 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 বিরলে মানে কি? একান্ত, একান্ত নিরিবিলিতে, একান্ত নিরিবিলিতে। তারপরে হচ্ছে নিশা, একান্ত নিরিবিলিতে, এই বিষয়টা তো বুঝতে পারছো যে একান্ত নিরিবিলিতে, একান্ত কেউ নাই, আমরা একান্ত নিরিবিলিতে গল্প করতেছি বা কথা বলছি, এরকম আর কি অনেক সময় আমরা এই বিষয়টা, এই শব্দগুলো ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে নিশা, নিশা শব্দটা হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এর প্রতিশব্দ হচ্ছে যে রাত্রি। রাত শব্দটা তোমরা সবাই জানো, সবাই চিনো, ঠিক আছে, অন্ধকার, ঘুরঘুর অন্ধকার থাকে, কখনো জ্যোৎস্না থাকে, হ্যাঁ। কিন্তু নিশা শব্দটার সাথে আমরা সবসময় পরিচিত না। তো নিশা শব্দের একটা অর্থ হচ্ছে কি? রাত্রি। আরেকটা বিষয় দেখো যে বাড়ি রূপকর, বাড়ি, বাড়ি রূপ, বাড়ি রূপ কর, বাড়ি রূপ কর। এই বিষয়টা যদি অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে মানে প্রয়োগে এই প্রশ্নটা এসে থাকে যে বাড়ি রূপ কর বলতে মূলত প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দান করে, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে। আর তারপরে হচ্ছে দুগ্ধ স্রোতরূপী, আমরা একটা শব্দ পড়েছি কবিতার মধ্যে যে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে। দুগ্ধ স্রোতরূপী বলতে হচ্ছে এখানে কবি মূলত কপোতাক্ষ নদের যে জলধারা, এই জলধারাকে সে মূলত এই দুধের সাথে তুলনা করে সে দুগ্ধ স্রোতরূপী, যেমন পানি যেমন প্রবাহিত হয়, এটাকে মানে দুধের স্রোত হিসেবে সে কবি কল্পনা করেছে তার নিজের মতো করে। আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো, এই কঠিন শব্দগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো, এবার আমরা কবিতা মূল বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে কপোতাক্ষ নদ কবিতাটি একটি চতুর্দশপদী কবিতা। আমি শুরুতে বলেছি যে এটি একটি কি কবিতা? চতুর্দশপদী, চতুর্দশপদী, চতুর্দশপদী কবিতা। এটা একটি চতুর্দশপদী কবিতা। তাহলে পরীক্ষা আসতে পারে অনেক সময় যে কপোতাক্ষ নদ কবিতাটি কোন শ্রেণীর রচনা, কোন ধরনের রচনা? তাহলে উত্তর হবে চতুর্দশপদী কবিতা। তো অনেকেই অনেক সময় যে চতুর্দশ বানানটা ভুল করে, এই বিষয়টা মনে রাখতে হবে। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন যদি বানান ভুল হয়, সেক্ষেত্রে আমরা অত নাম্বার দিয়ে থাকি না, অতএব এই বানানগুলোর প্রতি বিশেষভাবে খেয়াল দিতে হবে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা এই কবিতার মূল বিষয়টা একটু জানার চেষ্টা করি যে কপোতাক্ষ নদ কবিতার একটি চতুর্দশপদী কবিতা থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অনুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। একদিকে যেমন কবির স্মৃতি কাতরতা প্রকাশ পেয়েছে, অন্যদিকে তেমন কি কবির দেশপ্রেম আমরা এখানে দেখতে পাই, যেখানে কবির কি দেশপ্রেম ফুটে উঠেছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে একটা স্মৃতিমধুর দিন তার সেখানে কেটেছে, সেখানে তার অনেক স্মৃতি জড়িত আছে। দূরে বসে আসছে এই কপোতাক্ষ নদকে সে মানে মনে করছে, তার সেই কপোতাক্ষ নদের যে কলকল ধ্বনি তার হৃদয়ে বেজে উঠছে এবং সে এই নদীর স্রোত ধারাকে সে ভালোবেসে দুগ্ধ স্রোতের সাথে সে তুলনা করেছে। কবি সারা পৃথিবীতে কত দেশ দেখেছে, কত নদী দেখেছে, কিন্তু কোনো নদীর পানি তার মনের তৃষ্ণা নিবারণ করতে পারেনি।
এই জন্য হৃদয়ের আত্মার বন্ধন আমরা অনুভব করি তার কবিতার মধ্যে। আবার দেখতে পাই কবির মনে সন্দেহ জাগে। আমরা যখন ষষ্ঠকে যাই, ষষ্ঠকে গিয়ে দেখি যে কবির মনে সন্দেহ জাগে, সে এই দেশের কাছে বিনতি করছে, নদীর কাছে আর কি হবে দেখা, আর কি হবে দেখা, তার ভিতরে একটা স্মৃতিকাতরতা প্রকাশ পায়। কপোতাক্ষ নদীর কাছে কবির মিনতি। কবি যেমন এই নদীকে বন্ধু ভাবে, কবি যেমন তাকে বন্ধু ভেবে আজও তার মনের মধ্যে রেখে দিয়েছে, ভালোবেসেছে, কবিও তার এই প্রিয় নদীর কাছে প্রার্থনা করে, অনুনয় করে, বিনয় করে এই নদীও যেন তাকে কখনো ভুলে না যায়, তাকে যেন মনে রাখে। এবং কবি যেখানেই থাক না কেন, কবি যেখানেই থাক না কেন, এই নদী যেন তার এই বঙ্গজ বাসীর নিকট তার মেসেজ পৌঁছে দেয়, যেন তার বার্তা পৌঁছে দেয় যে সে তাকে আজও মনে রেখেছে। এই বিষয়টা তাহলে এই কবিতার মধ্যে একসঙ্গে আমরা দুইটা বিষয় লক্ষ্য করি। একটা হচ্ছে কবির দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, অন্যদিকে হচ্ছে দেশের প্রতি যে মানে দেশকে কাছে পাওয়ার আকুলতা, ব্যাকুলতা, তার সন্দেহ যে সে আর পাবে কিনা, আর দেখা হবে কিনা। ওই প্রত্যাশা করেছে দেশকে যেমন সে মনে রেখেছে, দেশও যেন তাকে মনে রাখে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই যে কবিতাটা আমরা পাঠ করলাম, এই কবিতার মধ্য দিয়ে কবিতার যে মূল বিষয়গুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবং কবি যেমন তার দেশকে ভালোবেসেছে, তোমরাও তোমাদের যে যেখানে থাকো না কেন দেশের প্রতি তোমাদের ভালোবাসা থাকতে হবে। আর আমি যে বিষয়গুলো মূলত প্রশ্ন আকারে দিয়েছিলাম, যে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, যে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি, মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করে, তার এই প্রহসনগুলোর নাম মনে রাখতে হবে, তারপর হচ্ছে তার নাটকগুলোর নাম মনে রাখতে হবে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। এই প্রশ্নগুলো তোমাদের হয়তো বিভিন্ন সময় এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আমি উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, এই শুভকামনায় আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকো, বাই।